নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রুমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমি পড়ব কল্লোল লাহিড়ীর বিখ্যাত ইন্দুবালার ভাতের হোটেল। আজ পড়ব এর প্রথম পর্ব। আসুন তবে শুরু করি ইন্দুবালার ভাতের হোটেলের প্রথম পর্ব। কুমড়ো ফুলের বড়া। জানলার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে। বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে, কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিকই জানে। ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকোনো সম্পদ। কামরাঙা কদবেল জলপাই কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার। নতুন কাস্টমাররা অবাক হয়ে যায়, আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের টানেই নয়, এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না। তবুও ভাষা ভাষা ছবির মতন মনে পড়ায় অনেক কিছু তার। শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন, সেই দিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের, সুযোগ সুবিধাটা ঠিক মতন আদায় করে নিয়ে যেত, তারাই এখন ছায়ার মতন সরে যাচ্ছে। স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা 8 কপাটি পর্যন্ত বিক্রি করায় সায় দিয়েছিল, তাদেরও আর দেখা গেল না বড় একটা। তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাইরা এসে খোঁজ খবর নিয়ে যেত। মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে মুড়ি, বাড়ির সজনে ডাঁটা, চুই ঝাল। তারপর সেটাও বন্ধ হলো। যুদ্ধ বাঁধল। ভাইদের অনেক দিন খোঁজ পেলেন না। একদিন সকালবেলায় গাঁয়ের থেকে পালিয়ে আসা এক লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারিরা। মা ভাই বোন কেউ বেঁচে নেই, এমনকি ভিটে বাড়িটাও। স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল, ইন্দুবালা নিচের ঘর ঝাঁট দিয়ে উনুন ধরালেন। ভাড়ারে চাল ছিল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল। পাওনাদাররা দাঁড়িয়েছিল রাস্তায়। লক্ষ্মী মাছওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর থমকে দাঁড়িয়ে পড়েছিল পুরনো দোতলা বাড়িটার সামনে। একটা বছর 25-এর মেয়ে সদ্য বিধবার সাদা ধপধপে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে। উনুনে গুলের আঁচে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে। ওদিকে দূরে দাঁড়িয়ে আছে শিল শকুনের মতন পাওনাদাররা। লক্ষ্মীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে। একটুও সময় নষ্ট করেনি সে। সোজা হয়ে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে। গ্যাট থেকে 8 আনা বার করে মেঝের ওপর রেখে দিয়ে বলেছিল, আজ তোমার বাড়িতে 2টো ভাত দেব মুখে মাঝি, কিছু মনে করোনি? 12টা 25-এর ক্যানিং লোকাল ছুটে গেলেই যে হলো আমার। এখন 2টো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে, আর শরীর যে চলবে না মাঝি। ইন্দুবালা হ্যাঁ না কিচ্ছু বলেনি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনো দিন না খেয়ে যায়নি। আজও সে লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারল না। বলতে পারল না তার ভাড়ারে ফোটাবার মতন চালটুকুও নেই। লক্ষ্মীর ঝাঁপিতে 1 আনাও নেই যা দিয়ে সে তার দরে আনা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারে।
সাত-পাঁচ না ভেবে একটু কুণ্ঠা নিয়ে সে লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধল। উনুনে চাপালো এক হাঁড়ি জল। ছোট্ট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালো সামনের মুদিখানার দোকানে। খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতলো অনেক দিন পরে। যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিম শীতল পাথরটার উপর রাখলো সর্ষে দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেলল ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আঁচলা করে ছড়িয়ে দিল সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো, তার নরম পাতাগুলো। সাঁতলানোর ঝাঁজ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকু চোখ খুলে হাত পা নেড়ে খেলতে থাকলো। ছোট দুই ছেলে ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষের ঝোলে। রান্নার পাট শেষ হলেই ইন্দুবালা অপরের ঘরের তাক থেকে পারলেন গতবারে তেঁতুলের আচার। আসন পেতেই লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এ কিরম বাত হলো মাঝি, কাল তো আবার খাবো, হর রোজ পয়সা দেব নাকি তোমায়, ওটা তুমি রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল পরের দিন ফিরে এলো আরো 3 জনকে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারে সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন ওড়িশা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথা বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই ছিল যে তার। খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে। আর একটু মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিলে চেটে পুটে খেটে নিয়েছিল সবটা ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিল সব কিছু সাফ সুতরো, থালা বাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে ল্যাপা। সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোন এক খরা পীড়িত অজ গাঁয়ের ধনঞ্জয়। শিরিন নিষ্ঠা সাজিয়ে নিল তার নিজের মতন করে। সামনের কালেক্টর অফিসের বড়বাবু খেতে এসে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন। সেখানে জল জল করে রেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্স হলো, 2 ছেলে বড় হলো, তারা দিব্যি লেখাপড়া করে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে, হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে। একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যা দেওয়াই যেত, কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতে হতো। তার সাথে তার 2 ছেলে এবং 1 মেয়ের কথাও তো শুনতে হতো। 4 পক্ষের কথা শুনলে মনে হতো এক বাঙালির চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারকে, আর ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতন করে চলতে চাইছে। আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে আহ্লাদিত হননি। কিন্তু করেছেন, কাজেই মেয়ের দিকের দরজা অনেক আগেই
খিল তুলে দিয়েছেন ইন্দুবালা। যদিও খোঁজ খবর নেওয়া, এসে দেখাশোনা করা, এই সবই তারা করেছে, এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেকআপও। নাতিরাও আহ্লাদ করে নাত বউ নিয়ে আসে, বামুনের খবর রাখে, কিন্তু বুড়ি নিজে এইসব জাগতিক মায়ার ছেদ বাঁধনে একটুও আটকা পড়তে চান না। একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মী খাওয়ার দিন থেকে। বন্যা, কলেরা, ডেঙ্গু, দাঙ্গা, কারফিউ, কোনো কিছুতে ইন্দুবালা ভাতের হোটেলের উনুনের আঁচ নেভেনি। ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল, পেছনের বাগানের কুমড়ো শাক। আজ ইন্দুবালার বয়স যখন 7-এর ঘর ছুঁয়ে ফেলেছে, তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে নিজের হাতে রান্না বান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কাল বৈশাখীর মতন। ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুপক্ষের। তখন শিবরাত্রির সলতের মতন বিজয়া পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা। আর ইন্দুবালার টিফিন কৌটো ভর্তি করে পৌষের পিঠিতে, বর্ষার ভাপা ইলিশে, গরমের মুড়ি ঘন্টয় ধনঞ্জন সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে প্রত্যেকের বাড়ি বাড়ি। পূর্ণিমায় বুড়ির গাঁটে বাতের ব্যথা বেড়ে যায়, অমাবস্যায় হাঁটতে পারেন না প্রায়, তবুও মলম লাগিয়ে গরম জলের সেক নিয়ে রান্না করেন ইন্দুবালা। অতগুলো লোক আসবে, আঙুল চেটে চেটে খাবে, বায়না করবে একটু শুক্তোর জন্য, একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য। পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন, এদের খাইয়েও সুখ। ইন্দুবালা তাই কোনো দিন কোনো তীর্থে যাননি, ধর্মকর্ম করেননি। ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউড়ে গেছেন, নারায়ণ সেবা, জীবে প্রেম। তবে আজকে পূর্ণিমা, অমাবস্যা গ্রহণের মারপ্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে মনে হচ্ছে ইন্দুবালার। সকালে পাঁজি খুলে আতি পাতি দেখছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের। তবুও বাড়ির পেছনের বাগানে সিঁড়িটা দিয়ে নামতেই হড়কে যাচ্ছিলেন আর একটু হলেই। কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন, ওরে চুন ফেল, একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর। তা কে শোনে কার কথা? থাকতো সেই আগের বয়স, কারোর কাজের তিনি বসে থাকতেন নাকি? ওই 10 কেজি চালের ভাত নিজেই করেননি এক সময়? ফেনা গালার সময় লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুঁই ফুলের মতো ভাত দেখার জন্য। ওই কাঁড়ি কাঁড়ি ফ্যান টেনে তুলে দিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায়? ছেলেগুলো খেত পরিতৃপ্ত করে। মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী, তার কিছুই ফেলা যায় না, কিছুই ফেলতে নেই। কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা। এই সব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন, খিড়কির দরজা খোলেন। সেখানেই তো সেই শাশুড়ির আমলে সেই ছোট্ট বাগান, একটা আম গাছ, একটা পেয়ারা, একটা লিকলিকে নারকেল গাছ খাড়াই উঠেছে। এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতন টুকিটাকি সবজি, যেন ফকিরের এক ঝুলি। কিছু না কিছু তুমি পাবেই। প্রচন্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায়। গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল, তার উপর বিন্দু বিন্দু শিশির। এই ভরা বসন্তে, এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে ডেকে উঠল একটা কোকিল। ইন্দুবালা কুমড়ো ফুলের উপর হাত বোলালেন। কোথা থেকে যেন পুরনো কলকাতার এঁদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কোলাপোতার নিকালো উঠান।
মাটির উনুনে শুকনো খেজুর পাতার চিরানো আঁচ, আর চাটুর উপর ছ্যাঁকছুক করে বাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুমা তার উপর যত্ন করে ছড়িয়ে দেওয়া অল্প কিছু পোস্তর দানা। বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাইয়েরা। ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু। এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনের কালো বোর্ডে চক দিয়ে লিখলেন, পুরি, ভাত, ডাল, কুমড়ো ফুলের মিঠে বড়া, সর্ষে মাছ, জলপাইয়ের চাটনি। ধনঞ্জয় গাঁক গাঁক করে উঠল তার দেশওয়ালি ভাষায়। রেগে গেলে বাংলা আর তার আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল না? সর্ষে মাছের জায়গায় পটল, আলু, ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল কি না? তা না, কুমড়ো ফুলের মিঠে বড়া। ইন্দুবালা কোনো কথাই কানে তুললেন না, উত্তরও দিলেন না। স্নান করে ধপধপে কাপড় পরে রান্নাঘরে ঢুকলেন। বেলা যতই বাড়তে থাকলো, চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে। সামনের মেষবাড়ির ছেলেগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো। কালেক্টর অফিসের কেরানি কুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে 4টি ভাত বেশি খেতে চাইল। কবেকার খুলনার এক উঠোনে রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে। সবার খাওয়ার তারিফ করলো যখন, তিনি রান্নাঘরের মধ্যে থেকে সে কথা শুনতে পাচ্ছিলেন। ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে জড়িয়ে ধরে, আদর করে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার সেই পড়ন্ত বেলায় হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব। নেমে এলো যে মেয়েটি, সেও প্রায় বছর 10 পরে ফিরছে কলকাতায়। তার আরও বছর 10 পরে এই ইন্দুবালা ভাতের হোটেলে এসেছে। মেয়েটির ছোট করে কাটা চুল, মেয়েটির হাব ভাব, মেয়েটির পোশাক, তার বিদেশি লাগেজ। কাস্টমারেরা ভাত খাওয়ার ছন্দ পতন ঘটালো। সবাই হাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময় এই ছেনু মিত্তিরের লেনে পড়ি এলো কোথা থেকে? মেয়েটির শটান গট গট করে এগিয়ে আসে। চোখের রোদ চশমাটা উপরে তোলে। হেলে যাওয়া খোয়াটে এলোমেলো বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণ পরিচয়ে পড়তে অসুবিধা হয় না। দরজার সামনে এক ঘরে লোকের মধ্যেই সে অস্ফুটে বলে উঠল, ঠাম্মি। ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর ওপর। অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান। তার হাতে বেসনের প্রলেপ, কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম। সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন। ভালো করে দেখেন এক পোশলা রোদ ঢাকা রান্নাঘরে মেয়েটার মুখটা। নয়না না? জড়িয়ে ধরে সুনয়না তার ঠাম্মিকে। কোনো শব্দ যেন আর বেরোতেই চায় না তার গলা থেকে। শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা। আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি? ইন্দুবালা নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারেন না। তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তারই মতন, একরোখা। কারোর কথা না শুনে, কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে। কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয়। তারপর আর কেউ খবর রাখেনি। মেয়েটা যে এই বাড়িতে কেউ ছিল, এই বাড়ির কেউ হয়, সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরের একটা কার্ড আসতো ইন্দুবালার কাছে, ফুল, লতা পাতা, সূর্য দেওয়া। ইংরেজিতে লিখে থাকতো অনেক কিছুই। ইন্দুবালা ওগুলো পড়তে পারতেন না, সাজিয়ে রেখে দিতেন দেয়ালে। সেই নয়ন। আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি? সবাই ভুলে গেছে আমাকে, বাবা, ভাই, কাকু, পিসি, সবাই। ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান।
তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায়। সামনের টেবিলে শালপাতার থালায় নিজের হাতে ভাত বাড়েন, মাটির গ্লাসে জল দেন। আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন, দুপুরের অতিথি হলো মেঘ না চাইতে জল। তাকে পেট পুরে না খাওয়ালে গেরস্তের অকল্যাণ হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল হবে না, মা লক্ষ্মী বিরূপ হবেন, ভিটে মাটি ছাড়া করবেন। সুনয়নী ঠুকরে কেঁদে ওঠে, তার যে ভিটে মাটি কিচ্ছু নেই, আর সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান, মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন, দেখ তো দিদি ভাই, মনে পড়ে কিনা কিছু। সুনয়নীর কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না, তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে পড়ল সুনয়নীর জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেই দিন ছিল বাসন্তী পুজো। তিনি সারাদিন উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা, কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। দয়া গয়লানি দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়োর ছক্কা রাঁধবেন। সেই দিনও এমন বিকেলে হয়েছিল সব কিছু সারতে তার। বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধটা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মো মো করছে, তখনই খবরটা এলো হাসপাতাল থেকে। বাড়িতে কত দিন পর নতুন লোক এলো। নাতনি টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই ফিরে এসেছে বুঝি খুলনার কোলাপাতার বাড়ির সব মায়াটুকু নিয়ে। চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে নাম রেখেছিলেন নাতনির সুনয়নী। সন্ধেবেলা ধনঞ্জয় হোটেলে ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু, রুটি, কুমড়োর ছক্কা, শিমের পায়েস। ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য, কিন্তু সে টু শব্দটি করল না, বরং বাটিটা নিয়ে ইয়া বড় এক কুমড়ো কাটতে বসল। আর কেউ না জানুক, সে জানে বড় নয়নী, নাতনি সুনয়নী চলে যাওয়ার পর থেকে আর একদিনও এ বাড়িতে কুমড়োর ছক্কা রান্না করেননি ইন্দুবালা। বিউলির ডাল। ভাদ্রের ছে এমন নাভিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না, কিংবা ঠাহর করতে পারেননি তেমন। বিয়ের পর ছেনুমিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহুরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে। গায়ে গায়ে ঠেকানো বাড়ি, চৌকো খোলা ছাদ, বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ, কর্পোরেশন কলের ছিড়ছিড়ে জল, শ্যাওলা ওঠা স্যাঁতস্যাঁতে দেওয়াল, বড় সোদা সোদা গন্ধ। আশেপাশে কোনো নদী নেই, পুকুর নেই, তার বদলে বাড়ির সামনে আছে মুখ হাঁ করা বড় বড় নালা, তার দুর্গন্ধ, হুল ফোটানো মশা, গা ঘিনঘিনে মাছি। আর সন্ধে হলেই টিমটিমে বিজলি বাতি। এটাই নাকি কলকাতা। এখানে আসার জন্য মানুষ নাকি স্বপ্ন দেখে। গড় করে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে, বটতলায় সত্যপীরের সিন্নি ছড়ায়, মুখের খাওয়ার বন্ধক রাখে ঈশ্বরের কাছে। একবার কলকাতায় আসতে পারলে ট্রাম, বাস, মনুমেন্ট, ফেরিওয়ালার কাছে কাঁচের চুড়ি, এইটুকু স্বাদের জন্য এতটা কষ্ট করা। বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করেই ফেলেছিল ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে। তার গেঁয়ো বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনে তল পাননি। পরে যে পেয়েছিল তেমনটাও নয়। সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গাঁয়ের মেয়ের কলকাতার দূর ছাই করার সংবাদে। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, হ্যাঁ, কোথাকার কোন রাজরাজেশ্বরী এলো রে, পাকা দালান কোঠায় পা পড়ে না, শুনেছি তো সেখানে শেয়াল কুকুর ঘুরঘুর করত। তা ঠিক,
কুল্লার কলাপাতায় সন্ধে হলে বাঁশবাগানে শেয়াল ডাকত। তুলসীতলার জোনাকিরা ভিড় করে আলো জ্বালাতো। লণ্ঠন তখন লাগতই না। ভাদ্রের এই সময়ে কাঠ চাপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকত। বিয়ের যেদিন সম্বন্ধ এলো অসত্যতলায় সেদিন অষ্টম প্রহর। রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল। ছানা এসেছে খুলনা শহর থেকে। বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে। এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতন তালের পিঠে। কলা পাতায় গরম গরম সেই ভাপা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জল ছবির মতন ঘুরে বেড়ায়। ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের দই চিড়ের জন্য মানুষের কাড়াকাড়ি পড়ে গেছে। ইন্দুবালা তাড়া আছে, সে মালসা ভোগও খাবে, তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে। এদিকে দূর থেকে ধূর্যটি পিয়ন আসছে সাইকেলে চেপে। তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে, ও ব্রজমোহন বাবু শুনছেন, চিঠি আছে। চিঠির কথাই ইন্দুবালা ঘুরে তাকায়। একটু আড়ালে নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড। ধূর্যটি প্রিয়ন বলে, মাস্টার বাবু ইন্ডিয়াতে মেয়ের বিয়ের সম্বন্ধ করছেন, একবার জানাননি পর্যন্ত। এদিকে কি ছেলের অভাব ছিল? আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোর কোলে কাজ করছে। বাবা পারতপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক। ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনেরাই। তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর 15 বয়সের বেশি দোজ বড়ে ছেলের সাথেই বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের। বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র। ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মা বলেছিল, এর চেয়ে মেয়েটাকে একটা কলসি আর গামছাই দাও না, হালদারদের পুকুরে ডুবে মরুক। ভাইগুলো ফুপিয়ে কেঁদেছিল। তাদের তখন এতটা বোঝার বয়সও হয়নি। তবুও কারোর কথা শোনেননি বাবা। আর কেউ না জানুক, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময়ে বাপ ঠাকুরদার এই বিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে। সেই দিনের ভয়ে তিনি সারাক্ষণ আড়ষ্ট হয়ে থাকতেন শেষের দিকে। তাকে অবশ্য কষ্ট করে চোরের মতন রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি। খান সেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুজেছিলেন কপোত দাক্ষের তীরে, বাপ ঠাকুরদার ভিটেতে, কোনো এক অগ্রহায়ণের শিশিরে ভিজতে ভিজতে। আর বাকিরা জ্বলে পুড়ে মনে ছিল স্বাধীনতার আগুনে। বাংলা ভাষা রাষ্ট্র হোক, এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে। ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আচ্চা হতো বেশি। শনি নামের যে ঠাকুরের পুজো হয়, ইন্দুবালা এখানে এসেই তার কথা সঠিকভাবে জানতে পারেন। শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন, উপোস আচ্চা করতেন, পাজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না, খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন। যদিও ইন্দুবালার গ্রামে খেটু ষষ্ঠী, ওলাইচণ্ডী, পুণ্যিপুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না। চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুঁড়ো আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতেন, তার দিব্যি লাগতো। বাড়িতে হতো খুদের চালের পায়েস। এইসব কথা শুনলে শ্বশুর বাড়ির লোকেরা হাসাহাসি করত, তাচ্ছিল্যের নামে অপমান করত। সেসব গা শোয়া হয়ে গেছে ততদিনে। পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেলে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষের টানা রিকশায় গঙ্গা স্নানে যেতেন শাশুড়ি। প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার। স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতন, সামনে টানা দুটো সুরির মতন লাঠি, তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতন লোক, তার হাতে একটা ঝুমঝুমি। এরই নাম বুঝি টানা রিকশা।
স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে, তা ছিল নিয়ম ভঙ্গের শামিল। শাশুড়ি জবাব দেন, দেখেছ কখনে বাপের আমলে, নাও ওঠো এবার। সেই ভীষণ বস্তাটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদেই ফেলেন আর কি। রিকশায় বসার সাথে সাথে রিকশা বুঝি উল্টেই যায়। শাশুড়ি চিৎকার করে বলেছিলেন, বাঙাল মেয়ে কি সাধে বলি, রিফিউজির রক্ত যাবে কোথায়, আমারও যা কপাল, বাবা। উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এই বাড়ির রেওয়াজ ছিল, আর রিফিউজি তো তখন আকাশে বাতাসেই উঠছে। শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন, পরে বাড়ির লোকের অভ্যাসে পরিণত হয়। মানুষকে এভাবে যে সম্বন্ধ করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতেই পারতেন না কোনোদিনও, এমনকি গায়ে পড়ে অপমানটাও। অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে একসময় টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন তখন শিউরে উঠত ইন্দুবালা। তারা দিন রাত কাজ করত এই মানুষগুলোকে খাওয়াবে বলে, নাওয়া নেই খাওয়া নেই, উঠতে বসতে তারা মারও খেত, জাতের নামে অপমান। কাজ না পারলেও অন্ধ কুটুরিতে বন্ধ করে রাখা হতো তাদের। এক এক সময় ছেনু মিত্তির লেনের বাড়িটা অন্ধ কুঠুরি মনে হতো ইন্দুবালার। মনে পড়ে যেত সেই রাতগুলো। দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে করা ধমক লাগাতো, বাচ্চাগুলো রাতে ঘুমোবে সেই খেয়াল আছে, থামাও তোমার আজগুবি গল্পগুলো। ইন্দুবালা রাতের স্বপ্ন দেখতেন সেই কৃষ্ণকায় দাসের মতন পিছ মরা হয়ে বাঁধা আছেন, গায়ে লেখা কতগুলো সংখ্যা। প্রচন্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা যখন গোয়াল ঘরে চলে গেছে, হরিমতির দুধ দুইছেন, তার বাছুরকে আদর করছেন, বিচালি আর ভেলি গুড় মাখিয়ে খাওয়াচ্ছেন। ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ, কোলাপাতার গ্রাম। চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা। চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায়। 14 গোষ্ঠী ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময় বুঝতে পারেননি ইন্দুবালা, অনেক পরে বুঝেছিলেন। কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে, উনুনের আঁচ হবে নিভন্ত, যা ইন্দুবালা কোনো দিনই সহ্য করতে পারবেন না। তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা। টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনো, এতদিনেও পরেও আছে প্রাণ। বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরন্ত ভাড়ান হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো। বাগবাজারের ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল। বাড়ি থেকে লাল চেলি পরা গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইছামতির কথা, গ্রামের পাশেই বড় হালদারদের পুকুরটার কথা। সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলছল চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন। বিড়বিড় করে বলেছিলেন, ভালো থাকুক ইছামতি, কপোতাক্ষ, হালদারদের পুকুর। মাস 6 পরে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকল। শাশুড়িও অসুস্থ হলেন। বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করছে এটা কোনো দিন সহ্য করতে পারতেন না তিনি। তার মুখের ওপরই জবাব দিতেন। ঠাম্মা শিখিয়ে দিয়েছিল ওপারের রান্না, আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না। ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল, এপারে এসে সেগুলো একটু একটু মিষ্টি হয়ে পড়ল। আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো, মরিচ ঝাল এলো, চুই ঝালের গন্ধ এলো, মৌরির ফড়ন এলো। সারা বাড়ি ম ম করতে থাকলো ঘটি বাঙালের রান্নার
সুবাসে। সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল, ঘর ছিল গুমোট গরম। দুই ছেলের পর মেয়েটা যখন পেটে, শাশুড়ি আর হাঁটতেই পারে না, চলতেই পারে না, ঘরের বিছানায় শুয়ে সব কিছু, তাও দুদিন প্রায় খাওয়া নেই। হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন, বউ, একটু বিউলির ডাল রাঁধলে দুটো ভাত খেতে পারতুম বউ। ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন, ডাল সিদ্ধ করে মৌরির ফোড়ন দিয়েছিলেন, নামানোর আগে একটুখানি মিষ্টি। বুড়ি ও ঘর থেকে চিৎকার করেছিলেন হাঁপ ধরা গলায়, হলো তোমার বউ, আর কত দেরি? পদ্ম কাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা। সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশিয়ে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না। খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণা ধারা। আশীর্বাদ করেছিলেন, সবাইকে এইভাবে খাইয়ে পরিয়ে সুখী থাকিস তুই বউ। কথিত আছে মরা মানুষের শেষ বচন খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ। সত্যিই তা অক্ষরে অক্ষরে ফলে গেছিল ইন্দুবালার জীবনে। না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন? তবে সেটা তিনি এখনো বুঝতে পারেননি। মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া? না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি তার মুখে কুটোটি নাড়েনি সারাদিন। পরের দিন সকাল বেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জানলার দিকে তাকিয়ে আছে বুড়ির অপলক দৃষ্টি। আকাশে তখন ভাদ্রের ভরা জল মেঘ। মা, মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা। বুড়ি আর কোনো দিন সাড়া দেননি। ছেনুমিত্তির লেনেন অনেক বাড়ির মতন ইতিহাস হয়ে গিয়েছিল ইন্দুবালার মণিকোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে, হড়বড় করে বলে যায় কথা। আমি কতবার বারণ করেছিলাম, শুনছি না আমার কথা। এই ছেলে গুন্নরে আরো মাথায় তুলেছি, এই হয়েছে। ইন্দুবালা আর হেসে পারেন না। ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল উড়িয়া মিশিয়ে একেকার। মাথার চুলগুলো সব সাদা ধপধপে। কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সাথে জড়িয়ে গেছে ধনঞ্জয়। তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা। কারা আসছে? এই সময় তো কোনো পুজো নেই, চাঁদার বালাই হওয়ার কথা নয়। আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে, আবদার করে এটা ওটা নিয়ে যায় শুধু, কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে। বড় একটা কেউ তো ওঠে না নাতি নাতনি ছাড়া, কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয়। কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাপের বাড়ি। শুনেছেন নাকি কোনো কলেজে এখন পড়াচ্ছে সে। মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেই আসার সময় তো নয়। ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির কাছে। সামনেই যাকে দেখতে পান সে কিংসুক, উল্টো দিকের মেশে থাকে, ডাক্তারি পড়ছে। মাঝে মাঝেই রান্না খেয়ে দিদা দিদা বলে জড়িয়ে ধরে। ফর্সা দেখতে, চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা, শহুরে নতুন ছেলে। তার চাঁদি প্রচণ্ড ছাঁটা ফুল কাটা চুল, তার ওপরে আবার ঢেউ খেলানো বাবরি। বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার। ছেলেটি সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ধনঞ্জয় তেড়ে আসে। ওপরে সে উঠতে দেবে না। হড়বড় করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায়, কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে। সেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে। ইন্দুবালা বলে, এ তো ভারী অন্যায় কিংসুক, আমার লেখা মোছো কি করে তুমি? কিংসুক তখনও হাঁপাচ্ছে। তার সদ্য তারুণ্য হার মানতে শেখায় না। শোনো দিদা, সত্যি বলছি, আমি তো ছিলামই না কয়দিন, বাড়ি গেছিলাম। কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরছি, মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি।
না না প্লিজ, তুমি আগে আমার কথাটা একটু শোনো। আজ সকালে উঠে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা, মুসুরির ডাল আর ট্যাংরা মাছ। এ কেমন কথা দিদা? আজ সুজিতের জন্মদিন, ও খাবে কি? এই সুজিত, তুই আর রূপম আর ওই যে সাবেবার। পেছনে লুকোচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। পেছনে ছোটখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা। কোকড়ানো চুল, গালে হালকা দাড়ি, কালো বার্নিশের গায়ের রং, হাসলে টোল পড়ে গালে। চোখে শুধু চশমাটুকু নেই। এতদিন পরে এইভাবে ফিরে আসে কেউ? সত্যি কি আসা যায়? তিনি শুধু জানেন অলোক কোনো দিন ফিরবে না, ফিরতে পারে না। বড় ভেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা থাকতো রান্নাঘরে। অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় কড়া পড়ত একবার। ওটা সাংকেতিক শব্দ, মানে জেগে আছো কমরেড ইন্দুবালা। কমরেড, সে আবার কি মানে? আলোক ফস করে সিগারেট জ্বালায়। আপনি দেখছি কিছুই জানেন না। তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে? গোটা শহরে আমাদের কি বলে জানেন? ইন্দুবালা ঘাড় নাড়েন। না, জানে না। আলোক শিরদাঁড়া সোজা করে বলে, নকশাল। ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের কেরানিকুল খেতে এসে কী সব ফিসফিস করে আলোচনা করছিল। কটা ছেলে মারা গেছে, গঙ্গার ঘাটে বোমা, সব নকশাল নকশাল, বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে। ইন্দুবালা তাকিয়ে থাকেন আলোকের দিকে। এতদিন রাতে যখন দরজা ধাক্কিয়ে ভাত খেতে এসেছিল তখন তো জানতেন চাননি তিনি পরিচয়। আজ কেন জানাচ্ছ তুমি? মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না, ধম্ম হয় না, তারা হন ঈশ্বর। চকিতে জবাব দিয়েছিল আলোক। তাকাতে পারেননি ইন্দুবালার দিকে। সে সাহস তার ছিল না। যদিও দুটো ঘোরেল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায়, অলিতে গলিতে। লালবাজারে একজন তাদেরও ওপর লোক হাতে তোহরা বেড়ি নিয়ে বসে আছে নিজের কালো সাদা আমিকে চিনিয়ে দেওয়ার জন্য। এইসব দস্যিপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এসে সহজ সরল গেও বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেননি। শুধু বিড়বিড় করেছিল, ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড, কিন্তু আপনারা থাকুন, আপনারা থাকলে আমরা থাকব। অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা, অপেক্ষা করতেন আলোকের জন্য। সারাদিন না খেয়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে তারা। মানুষের মতন বেঁচে থাকার অধিকার, চারটি ডাল ভাতের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। তারও ভাই কি শুধু ভাষার জন্য, একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে পালিয়ে বেড়ায়নি? শুনেছিল সেদিন ভাত খেতে এসেছিল তার ভাই, আর খান সেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছিল। টুক করে শব্দ শুনলেই নিজের ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা সারা দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে। মজা করে ইন্দুবালা তার একটা ছোট্ট নাম দিয়েছিল, প্যাঁচা। এই প্যাঁচার জন্য রোজ ভাত বাড়া থাকতো, কিন্তু প্যাঁচা রোজ আসতো না, তার আসা সম্ভব ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিস ফিস করে ভেসে বেড়াতো, কমরেড ইন্দুবালা, আপনারা থাকলে আমরা থাকব। কিন্তু কই, ইন্দুবালা তো আছে, তাহলে আলোক নেই কেন? সুশান্ত নেই কেন? গোরা নেই কেন? মাধবী নেই কেন? প্যাঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনো দিন। বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না? সেদিনও কি মনে হয়নি হাঁড়িতে আরেকটু চাল বেশি নি? কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার। ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকান ইন্দুবালা।
কিংসুক হাত ধরেছে, পাশে সুজিত, আর পেছনে ইন্দুবালার সব চাঁদপানারা। দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি, তারপরে তুমি ডিসিশন নিও এইগুলো আজ রান্না করবে কি না করবে। ওরা দূর দাঁড় করে নামে। ইন্দুবালা কি অত দূর দাঁড় করে নামতে পারেন? হাতুড় ব্যথা, গেটের বাত, এক দঙ্গ ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতন। কবেকার অলোক, গড়া, সুশান্ত, মাধবী, কিংসুক, সুজিত, রূপম সাহেবের হাত ধরে এসে গেছে তার বোর্ডে। ইন্দুবালা হোটেলের আজকের মেনু জলজল করছে। ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল, বিলেতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলে মেয়েগুলো হাপুস হুপুস শব্দ ওঠে ঘরে। সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে, পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে, আলু পোস্তর একটু কাঁচা তেঁতুলের সুবাসে, বিলাতি আমড়ার টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁঝে, কলা পাতা পড়ে, মাটির গ্লাস, লেবু, নুন, লঙ্কা। কবেকার এক পেট খিদে নিয়ে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েগুলোর হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু না, অতিথি হয় ঈশ্বর। শেষ হলো ইন্দুবালার ভাতের হোটেলের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ তবে চলি, টাটা।